চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অথবা রেশো অ্যানালাইসিস, ক্লাস নাম্বার 7। আমি আরও কিছু ক্লাস নিব এই চ্যাপ্টার থেকে, কারণ যে অঙ্কটাই পরীক্ষায় আসুক না কেন তোমরা যাতে ওই অঙ্কটা সমাধান করে দিতে পারো। তো ধৈর্য ধরে আজকের ক্লাস দেখো, আর বিশেষ করে আগের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, আজকে আমি এই অঙ্কটার সমাধান বোঝাবো। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। The following financial statement of Najim Limited as on December 2022. নাজিম লিমিটেডের ডিসেম্বর 2022 সালে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী নিচে দেওয়া হলো। যাবতীয় বেসিক তো আমি 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে লেনদেন ঘটে, লেনদেনকে জাবেদা দাখিলায় রূপান্তর করতে হয়। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিল, রেওয়া মিল থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিস। এক সময় আর্থিক বিবরণী তৈরি করা হয়। আর্থিক বিবরণী থেকে সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে বিভিন্ন রেশো বাহির করা হয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো এখানে যেটা দেওয়া আছে প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস, মানে যাবতীয় সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব, তার মানে এটা ব্যালেন্স শিট, এটা আর্থিক বিবরণীর একটা অংশ। কি কি দেওয়া আছে একবার পড়ে নেই। পেইড আপ ক্যাপিটাল, মানে এটা শেয়ার ক্যাপিটাল 15 লক্ষ। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 6 লক্ষ। বন্ড মানে দীর্ঘমেয়াদী ঋণ 5 লক্ষ। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত 2 লক্ষ। সানড্রি অ্যাকাউন্টস পেবল 12 লক্ষ। সানড্রি অ্যাকাউন্টস পেবল মানে বিবিধ পাওনাদার, এটা তো চলতি দায়। আবার ব্যাংক ওভারড্রাফট যেটা, এটাও কিন্তু চলতি দায়। ঠিক আছে, ব্যাখ্যা আমি করতেছি না, ব্যাখ্যা আগের ক্লাসগুলোতেই আছে। ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পদ 16,50,000। ইনভেন্টরি 9,10,000 মজুত পণ্য, চলতি সম্পদের মধ্যে পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল চলতি সম্পদের মধ্যে পড়ে 12,40,000। ইনভেস্টমেন্ট শর্ট টার্ম, শর্ট টার্ম বিনিয়োগ, এটাও সম্পদের মধ্যে পড়ে। তারপর মানে কারেন্ট অ্যাসেটসের মধ্যে পড়বে। ক্যাশ আছে 40,000 টাকা। অ্যানুয়াল সেলস টাকা 74,40,000 বাৎসরিক বিক্রয়ের পরিমাণ। গ্রস প্রফিট 7,44,000 মোট মুনাফায়ের পরিমাণ। যারা পেইড কোর্সে যুক্ত আসছো, ইনকাম স্টেটমেন্টের অঙ্কের সমাধান করেছো, তাদের জন্য তো এটা কোনো ব্যাপার না। বিক্রয়ের পরিমাণ আর মোট মুনাফা কি এটা ভালো করেই জানার কথা। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দি ফলোয়িং রেশো ফর দি ইয়ার অ্যান্ড কমেন্ট অন দ্য ফিনান্সিয়াল পজিশন অ্যাজ রিভিলড বাই দিস রেশো। রেশোগুলো বাহির করার জন্য বলা হয়েছে ডেপ্ট ইকুইটি রেশো, কারেন্ট রেশো, তারপর প্রপ্রিয়েটারি রেশো, গ্রস প্রফিট রেশো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশো। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র আছে। প্রথম কাজ হলো সূত্রগুলো আয়ত্ত করে নিতে হবে। 1 নম্বরে কি আছে? ডেপ্ট ইকুইটি রেশো। এই ডেপ্ট ইকুইটি রেশো, এটার সূত্র কি আমাকে বলো। তোমাদের মনে থাকতে হবে ডেপ্ট ইকুইটি রেশো, এটার সূত্র হচ্ছে লং টার্ম ডেপ্ট ভাগ শেয়ার হোল্ডার ইকুইটি। এখন লং টার্ম ডেপ্ট, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে একটাই দায় আছে, তোমরা খুঁজে পাবে। একটা হলো ব্যাংক বন্ড লং টার্ম ডেপ্ট 5 লক্ষ টাকা। শেয়ার হোল্ডার সিকিউরিটির মধ্যে পেইড আপ ক্যাপিটাল 15 লক্ষ, আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এই দুইটা যোগ করব। 15 আর 6 যোগ করে 21 লক্ষ টাকা। তো উপরে হবে লং টার্ম ডেপ্টের 5 লক্ষ, নিচে 21 লক্ষ। আমরা যদি ভাগ করে দেই উপরেরটাকে, মানগুলো অবশ্যই উত্তর চলে আসে। তো দেখো, ডেপ্ট ইকুইটি রেশো, লং টার্ম ডেপ্ট, শেয়ার হোল্ডার ইকুইটি বাইর করে নিব আলাদাভাবে।
শেয়ার ক্যাপিটাল 15 লক্ষ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 6 লক্ষ, যোগ করলে 21 লক্ষ। শেয়ার হোল্ডার ইকুইটি 21 লক্ষ নিচে লেখা হলো। আর লং টার্ম ডেপ্ট বাউন্ড আছে 5 লক্ষ, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 0.24 পাবে। রেশো থাকার কারণে শেষে অনুপাত 1। তো 1 নম্বরটা কমপ্লিট। টোটাল ডেপ্টও দিতে পারো এখানে, লং টার্ম ডেপ্টের সাথে কারেন্ট লাইবিলিটিজে যোগ করে সমাধান করলেও হবে, তখন ডেপ্ট ইকুইটি রেশো আলাদা করে বাইর করা যাবে। আমরা এটাই ব্যবহার করব। কারেন্ট রেশো চলতি অনুপাত সূত্রটা কি? কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটস কি কি আছে? ইনভেন্টরি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেস্টমেন্ট ক্যাশ, এই 4টা। কারেন্ট লাইবিলিটি ব্যাংক, সানডে অ্যাকাউন্ট, ব্যাংক ওভারড্রাফট, সানডে অ্যাকাউন্ট পেবল, এই 4টা যোগ আর এই 2টা যোগ। তারপরে সম্পদকে দায় দ্বারা ভাগ করলেই তো হয়ে যায়। কারেন্ট রেশিওর সূত্রটা বসানো হলো। কারেন্ট অ্যাসেটস, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট ক্যাশ, 4টাই যোগ করা হলো 23,50,000। কারেন্ট লাইবিলিটিস, সানডে অ্যাকাউন্ট পেবল, ব্যাংক ওভারড্রাফট, যোগ করলে 14 লক্ষ। কারেন্ট অ্যাসেটস 23,50,000, কারেন্ট লাইবিলিটিস 14 লক্ষ, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করলে 1.68:1। দ্যাটস আনসার। এতটুকু ক্লিয়ার? এই 2টা শেষ। প্রপ্রিয়েটারি রেশো সূত্র মনে থাকতে হবে কিন্তু। প্রপ্রিয়েটারি রেশো সূত্রটা কি আমি এখানে লিখে নিচ্ছি, নোট করে নেবেন, ভুল যাতে না হয়, মনে থাকতে হবে যে কোনো উপায়ে। শেয়ার হোল্ডার্স ইকুইটি, তারপর নিচে টোটাল অ্যাসেটস, শেয়ার হোল্ডার্স ইকুইটি একটু আগেই বাইর করেছিলাম। এই পেইড আপ ক্যাপিটাল আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এই 2টা যোগ করে 21 লক্ষ ছিল। এখন টোটাল অ্যাসেটস এর পরিমাণটা কত? এই তো যাবতীয় সম্পদ যোগ করে 40 লক্ষ টাকা আছে। শেয়ার হোল্ডার ইকুইটি 21 লক্ষ, টোটাল অ্যাসেটস 40 লক্ষ, ভাগ করলে 0.525, রেশো থাকার কারণে শেষে 1। তিনটা শেষ করেছি। গ্রস প্রফিট রেশো সূত্রটা হবে, গ্রস প্রফিট রেশো এরকম। গ্রস প্রফিট রেশো বললে নিচেই সেলস মানে নেট সেলস হবে, উপরে গ্রস প্রফিট, ইন্টু 100। এই তো গ্রস প্রফিট 7,44,000, এই তো সেলস 74,40,000। তো এটা তো আরো সহজ। গ্রস প্রফিট রেশো 7,44,000, নেট সেলস 74,40,000, উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 10%। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশো, যতটা সূত্র লিখলাম সূত্র যাতে তোমাদের মনে থাকে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশো সূত্রটা কি? উপরে নেট সেলস এবং নিচে বসে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এখানে একটাই আছে 12,40,000, এটা ইন্ডিং। প্রারম্ভিক দেওয়া থাকলে 2টা যোগ করে ভাগ করে নিতাম 2 দ্বারা। আর নেট সেলসের পরিমাণ তো দেওয়াই আছে 7,44,000, না এটা 74,40,000 এই টাকাটা। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশো, নেট সেলস 74,40,000, আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 12,40,000। টার্নওভার থাকলে উপরে টাইমস, এখানে উত্তরে টাইমস হবে। তাহলে সূত্র মনে রাখতে পারলে এই জাতীয় অঙ্ক পরীক্ষা আসলে সবাই পারবে। সূত্রগুলো আয়ত্ত করে নেবেন আর অঙ্কটা প্র্যাকটিস করো।